আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? প্রথম পত্রের অলরেডি কিন্তু গুণগত রসায়ন, মৌলের পর্যাপিত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাও হয়ে গিয়েছে। আহ, এরপর আমরা কিন্তু কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসের মাধ্যমে। এই চ্যাপ্টারটা তোমরা অনেকে আসলে বাদ দিয়ে দাও, কিন্তু এটা আসলে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর যদি তোমাদের একাডেমিক সিলেবাসে থেকে থাকে সেখান থেকে শিওর প্রশ্ন হয়, বোর্ড এক্সামে শিওর প্রশ্ন হয়, টেস্ট এক্সামে শিওর প্রশ্ন হয় এবং এই প্রশ্নগুলো বেশ সহজ হয়। হ্যাঁ, কারণ এখানে আসলে অনেক স্পেসিফিক কিছু টপিক রয়েছে, অনেকগুলো টপিক নাই। আমরা ফুল সিলেবাসই পড়বো, যেখানে আসলে কয়েকটা ভাগে ভাগ করে আমরা আসলে এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। ঠিক আছে, তো তোমরা যারা যুক্ত হচ্ছ, আশা করছি আজকে প্রথম ক্লাস, এরপর যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস যদি ভালো মতো করো তাহলে অ্যাডমিশন পর্যন্ত এই চ্যাপ্টারটা কাভার হয়ে থাকবে। ইভেন তোমরা যদি বিগত বছরে বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখো, ইভেন সিকিউরিটির কোশ্চেন দেখো, বিগত বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে, ইভেন অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ম্যাজরলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে অর্থনৈতিক রসায়ন এবং কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা ভালো মতো টার্গেট করে, কারণ যেসব চ্যাপ্টার তোমরা একাডেমিকে বাদ দিয়ে আসো সেই চ্যাপ্টারগুলোই কিন্তু টার্গেট করা হয়। ঠিক আছে, সো আশা করছি যে 4-5টা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে অ্যাডমিশন পর্যন্ত কভার করে দিতে পারবো, কারণ ছোট ছোট সবগুলো টপিকই তোমাদেরকে আমি পড়াবো। তো চলো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাসটা। আজকে আমরা পড়বো কর্মমুখী রসায়ন পর্ব 1। হ্যাঁ, আমরা কর্মমুখী রসায়ন পর্ব 1-এ যাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। করতে পারবা, কোনো সমস্যা নেই সিফাত, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি। বেশ সহজভাবে পড়াবো, একটু নোট করে নেওয়ার ট্রাই করো। বইতে যেভাবে আছে আমি একটু ডিফারেন্ট ভাবে তোমাদেরকে পড়াবো, একটু ডিফারেন্ট ভাবে তোমাদেরকে উপস্থাপন করব। ঠিক আছে, একটু ডিফারেন্ট ভাবে তোমাদেরকে আসলে উপস্থাপন করব। ঠিক আছে, চলো। মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা, মেডিকেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা শুরু করব খাদ্য নিরাপত্তা দিয়ে। হ্যাঁ, খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা বলতে আসলে কি বোঝায়, খাদ্য নিরাপত্তা আসলে কতগুলো পার্ট রয়েছে। হ্যাঁ, আমরা ডেফিনেশন দেখব খাদ্য নিরাপত্তা বলতে। হ্যাঁ, তিনটা ভিত্তি রয়েছে, সেই তিনটা ভিত্তিও আমরা দেখব। হ্যাঁ, সবার জন্য পরিমিত পরিমাণ, আমরা সুষম খাদ্যের নাম শুনেছি তাই না? সুষম খাদ্য, সবার জন্য সুষম খাদ্য পরিমিত পরিমাণে নিশ্চিত করা এবং সেগুলো সরবরাহ করাকেই আসলে খাদ্য নিরাপত্তা বলা হয়। ঠিক আছে, ওকে, তো আমরা ডেফিনেশনটা একটু লিখি। সবার জন্য আমরা ডেফিনেশনটা একটু লিখি। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিসপত্র আসলে একটু থিওরিটিক্যাল। হ্যাঁ, থিওরিটিক্যাল। সবার জন্য পরিমিত পরিমাণে, সবার জন্য, হ্যাঁ, পরিমিত পরিমাণে সুষম খাদ্য, সবার জন্য পরিমিত পরিমাণে সুষম খাদ্য খাদ্য নিশ্চিতকরণ। ঠিক আছে, সুষম খাদ্য নিশ্চিতকরণ, পরিমিত পরিমাণে সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং এবং সেই খাদ্যের সরবরাহ। ঠিক আছে, পরিমিত পরিমাণে সুষম খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যের যোগান বা সরবরাহ, সরবরাহকে 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 খাদ্য নিরাপত্তা বলে। হ্যাঁ,
খাদ্য নিরাপত্তা বলে। ওকে, সবার জন্য পরিমিত পরিমাণ সুষম খাদ্য নিশ্চিতকরণ ও সেই খাদ্যের সরবরাহকে খাদ্য নিরাপত্তা বলে। ঠিক আছে, এই খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আসলে তিনটা ভিত্তি আছে। হ্যাঁ, তিনটা ভিত্তি আছে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য, তিনটা ভিত্তি আছে। এগুলো কিন্তু খুব সহজ বা গতানুগতিক টাইপের কথাবার্তা লাগছে হয়তো তোমাদের কাছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, তো দেখো বেশ কয়েকটা খাদ্য নিরাপত্তা অর্জনের কয়েকটা ভিত্তি আছে। হ্যাঁ, তো দেখো জিনিসপত্রগুলো দেখো, খাদ্য কি করতে হবে, পর্যাপ্ত খাদ্য থাকতে হবে, সে খাদ্যগুলো আবার সরবরাহ করতে হবে এবং সেগুলো আবার সঠিক ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা পরের পেজে যে দেখবো। হ্যাঁ, খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা এবং খাদ্যের সঠিক ব্যবহার। হ্যাঁ, তিনটা খাদ্য নিরাপত্তা অর্জনের তিনটা ভিত্তি আছে, অর্জনের তিনটি ভিত্তি আছে, ভিত্তি আছে, ভিত্তি আছে। হ্যাঁ, যেটা আমরা কোথায় পড়বো, পরের পৃষ্ঠাতে পড়বো, টার্ন ওভার। হ্যাঁ, তো দেখো পরিমিত পরিমাণ সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং সেই খাদ্যের সরবরাহটাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো এবার আসো আমরা একটু পড়ি। খাদ্য নিরাপত্তার জন্য আমাদের মানে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আসলে তিনটা প্যারামিটার আসলে আমাদের মাথায় রাখতে হয়। তার মধ্যে 1 নাম্বার প্যারামিটার যদি বলি, 1 নাম্বার প্যারামিটার সেটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, 2 নাম্বার প্যারামিটার হচ্ছে খাদ্যের সহজলভ্যতা এবং 3 নাম্বার প্যারামিটার হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। তো এগুলো বলতে কি বোঝায় দেখো, খুবই তোমাদের কাছে মনে হইতে পারে যে এইগুলো আবার পড়ার কি আছে। হ্যাঁ, স্পেসিফিক পরীক্ষায় প্রশ্ন আসলে এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। হ্যাঁ, যেমন খাদ্যের পর্যাপ্ততা, উর্বর মাটি ব্যবস্থাপনা, হ্যাঁ, উন্নত বীজ উদ্ভাবন, সমন্বিত বালাই ব্যবস্থাকরণ। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো এই যে দেখো খাদ্যের পর্যাপ্ততার জন্য আমাদের এই ব্যবস্থাপনাগুলো জরুরি। হ্যাঁ, আবার খাদ্যের সহজলভ্যতার জন্য উৎপাদিত খাদ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন। হ্যাঁ, তো দেখো উৎপন্ন খাদ্য সংরক্ষণ করতে হবে, আমরা ওয়্যার হাউস বলি, গোডাউন বলি, সেখানে সংরক্ষণ করতে হবে, প্রক্রিয়াজাতকরণ করতে হবে, না হলে কি হবে, খাবার তো পচে যাবে, তাই না? খাবার পচে যাবে, সেগুলো আর ব্যবহার উপযোগী করে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো না। তো খাদ্যের সহজলভ্যতা এবং লাস্টে হচ্ছে সঠিক ব্যবহার। সঠিক ব্যবহার পোর্শনের মধ্যে দেখো এর পুষ্টি গুণাগুণ দেখতে হবে, যে উপাদানগুলো সঠিক পরিমাপে আছে কিনা। হ্যাঁ, তারপর খাবার পচে যাওয়ার বিপরীতে আমরা কোনো প্রিজারভেটিভস ব্যবহার করতে পারছি কিনা আমরা পরবর্তীতে পড়বো। যে খাদ্য সংরক্ষণ কৌশল, কিভাবে খাদ্য সংরক্ষণ করে রাখতে হয়, প্রিজারভেটিভস, আমরা কৃত্রিম এবং প্রাকৃতিক প্রিজারভেটিভস সম্পর্কে জানবো। তোমরা ভিনেগারের নাম শুনেছো, ফরমালিনের নাম শুনেছো, তাই না? তারপর জৈবিক সমৃদ্ধিকরণ এবং বিভিন্ন মেডিসিন, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা খাদ্যের সঠিক ব্যবহার করতে পারি। তো এটা আমরা কিভাবে মাথায় রাখবো, খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কয়েকটা ভিত্তি আছে, সেই তিনটা ভিত্তি তোমাদেরকে আমি জানাইলাম। ওকে, ওকে, ফাইন। ওকে, ফাইন। তো খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা জানলাম, তাই না? ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করেছে বালাই নিয়ন্ত্রণ মানে কি? বালাই নিয়ন্ত্রণ মানে হচ্ছে, তোমরা হয়তো দেখবা বালাই নিয়ন্ত্রণ মানে হচ্ছে বিভিন্ন কীট, হ্যাঁ, কীট বা পোকামাকড় খাদ্যদ্রব্যে আক্রমণ করে, হ্যাঁ, সেগুলো প্রতিরোধকরণ ব্যবস্থাপনাই হচ্ছে বালাই ব্যবস্থাপনা। বুঝতে পারছো? খাদ্যদ্রব্য যখন তুমি উৎপাদন করতে যাবা তখন বিভিন্ন ধরনের, যেমন তুমি যদি ধান গাছের চারা গাছ রোপণ করো, ঠিক আছে, বা তুমি আখ ভুট্টা রোপণ করো, তাইলে দেখবা স্প্রে করে করে বিভিন্ন মানে পেস্ট কন্ট্রোল করতে হয়, তাই না? দেখেছো না যে তোমার কীটনাশক ছিটানো হয়, কেন করা হয়? এই বালাই ব্যবস্থাপনার জন্য। দেখেছো না তোমরা এই যেভাবে কাঁধের দিকে কীটনাশক নিয়ে এরকম করে করে স্প্রে করে, খেয়াল করেছো না তোমরা যারা গ্রামে বড় হয়েছো? আমার মনে হয় খেয়াল করেছো তোমরা। তো তখন কি করা হয়? পেস্ট কন্ট্রোল করা হয়। এটাকে বলা হয় বালাই নিয়ন্ত্রণ বা বালাই ব্যবস্থাপনা। ঠিক আছে, যাতে এগুলো ক্ষতি না করতে পারে। একটা দুইটা পোকামাকড় বা কীটপতঙ্গ যখন কোন একটা পোরশনে ক্ষতি করে তখন কিন্তু পুরো এরিয়া জুড়ে, জমির পুরো এরিয়া জুড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে বোর্ডে কোশ্চেন আসবে না, এটা বেসিকের জন্য। হ্যাঁ,
এটা বেসিকের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে বেসিকের জন্য। ওকে, তো চলো এবার আমরা যাব হচ্ছে প্রিজারভেটিভস এর মধ্যে। হ্যাঁ, আমরা প্রিজারভেটিভস এর মধ্যে যাব। ওকে, এবার আমরা যাব হচ্ছে প্রিজারভেটিভস, হ্যাঁ, বা খাদ্য সংরক্ষক, এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, হ্যাঁ, প্রাকৃতিক কিংবা রাসায়নিক পদার্থ যেগুলো অণুজীবের আক্রমণ থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করে এবং খাদ্যদ্রব্যের গুণাগুণ দীর্ঘদিন ধরে অটুট রাখতে হেল্প করে, তাদেরকে আমরা প্রিজারভেটিভস বলি। এটা কৃত্রিম হইতে পারে, এটা প্রাকৃতিক হইতে পারে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, সেগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে পড়াশোনা করব। হ্যাঁ, ওকে, তো চলো প্রথমে আমরা একটু ডেফিনেশনটা দেখি। প্রথমে আমরা একটু ডেফিনেশনটা দেখব, প্রিজারভেটিভস বলতে কি বোঝায়। হ্যাঁ, প্রিজারভেটিভস বলতে কি বোঝায়, আমরা প্রিজারভেটিভস বলতে কি বুঝি। হ্যাঁ, ওকে, যে সকল হ্যাঁ প্রাকৃতিক কিংবা জৈব রাসায়নিক পদার্থ, এটা পরীক্ষায় আসার মতো পদার্থ খাদ্যদ্রব্যকে যে সকল প্রাকৃতিক কিংবা জৈব রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যকে ক্ষতিকর এনজাইমের আক্রমণ থেকে রক্ষা করে। হ্যাঁ, ক্ষতিকর এনজাইম এর আক্রমণ থেকে রক্ষা করে। হ্যাঁ, ক্ষতিকর এনজাইমের আক্রমণ থেকে রক্ষা করে, অণুজীবের আক্রমণ বা এনজাইমের ক্রিয়া। হ্যাঁ, এনজাইম এবং অণুজীব কারা, অণুজীব যে ব্যাকটেরিয়া, মোল্ডস। হ্যাঁ, অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে, এবং খাদ্যের গুণাগুণ অটুট রাখতে সহায়তা করে, হ্যাঁ, তাদেরকে প্রিজারভেটিভস বলা হয়। হ্যাঁ, প্রিজারভেটিভস বলা হয়, ঠিক আছে, খাদ্যের গুণাগুণ অটুট রাখতে সহায়তা করে, তাদেরকে প্রিজারভেটিভস বলে। হ্যাঁ, যেমন তোমরা চিনি নাম শুনেছো, সরিষার তেলের নাম শুনেছো, খাবার লবণের নাম শুনেছো, তাই না, ভিনেগারের নাম শুনেছো, এগুলো সবই হচ্ছে এক একটা প্রিজারভেটিভস। হ্যাঁ, আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস এর এক্সাম্পলেই যাই। হ্যাঁ, এক্সাম্পল ধরো চিনি, তারপর খাবার লবণ, তারপর হতে পারে সরিষার তেল, তারপর ভিনেগার, CH3COOH, এর 6 থেকে 10% জলীয় দ্রবণ, এগুলো সবই হচ্ছে এক একটা প্রিজারভেটিভস এর এক্সাম্পল। প্রিজারভেটিভস বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিমের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টাল, কিলেটিং, অনেক কিছু এক্সাম্পল আছে, আমরা সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে জানাবো। প্রথমত আসো প্রিজারভেটিভস সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। প্রিজারভেটিভস বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এরা হইতে পারে প্রাকৃতিক, হইতে পারে কৃত্রিম বা জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থকে আমরা বলছি কিন্তু কৃত্রিম। হ্যাঁ, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। যেমন ভিনেগার, এটা কিন্তু প্রাকৃতিক, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড
হিস্টিসিডা বলে এটা কিন্তু আবার কৃত্রিম। বুঝাবো ধীরে ধীরে বুঝাবো, কেমনে সংরক্ষণ করে সেটাও বুঝাবো। ক্ষতিকর এনজাইম এবং অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে, এনজাইম এবং অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করে এবং খাদ্যের গুণাগুণ অটুট রাখতে সহায়তা করে, তাদেরকে প্রিজারভেটিভস বলা হয়। ঠিক আছে, তাদেরকে আমরা বলি প্রিজারভেটিভস। প্রিজার্ভ মানে কি? সংরক্ষণ করে রাখা। তার মানে কি? প্রিজারভেটিভস তারাই যারা সংরক্ষণ করে রাখে, খাদ্য পচতে দেয় না। যেমন খাদ্য পচার জন্য টেম্পারেচার হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে খাদ্যদ্রব্য পচে যায়। তোমরা দেখেছো না গরমকালে কি হয়? খাদ্যদ্রব্য অনেকক্ষণ রেখে দিলে কি নষ্ট হয়ে যায় না? দেখেছো না? এইটা তো দেখেছো যে সকালে রান্না করেছো, যদি ফ্রিজিং না করো তাহলে কি খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায় না? কিন্তু কেন হয়? আমরা সেটাই পড়বো। এবং এখানে প্রিজারভেটিভস হিসেবে কি ব্যবহৃত হয়? লো টেম্পারেচার একটা প্রিজারভেটিভস এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, আমরা জানবো সেটা নিয়ে। কোনো সমস্যা নেই, আমরা আবার রিভাইজ দিব। আচ্ছা, চিনি কেমনে প্রিজারভেটিভস হয়? তোমরা দেখো নাই? চিনি মিশিয়ে রাখলে অনেক কয়েকদিন পর্যন্ত খাদ্যদ্রব্য ঠিকঠাক থাকে, তোমরা কি দেখো নাই? মানে আচারের নাম শুনেছো তো, তাই না? আচার কেন এতদিন পর্যন্ত ভালো থাকে? যে চিনি মিশ্রিত করা হয় এই জন্য। পিকলিং এর নাম শুনেছো তোমরা? পিকলিং। তোমরা দেখি সব শহরে বড় হয়েছে তো এই জিনিসপত্রগুলো হয়তো তোমরা অনেকেই জানো না। হ্যাঁ, আচার তৈরিতে যে চিনি ব্যবহার করা হয় বা আচার সংরক্ষণে চিনি ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, ওকে, ফাইন। তারপর হচ্ছে এই যে NaCl। হ্যাঁ, NaCl কোথায় ব্যবহার করা হয় জানো? NaCl লোনা পানির ইলিশের নাম শুনেছো? চাঁদপুরে তোমাদের ডিডিটি ভাইয়ের বাসা। হ্যাঁ, লোনা ইলিশ সংরক্ষণে ব্যবহার করা হয়। লোনা ইলিশ সংরক্ষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, লোনা পানির ইলিশ সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে এই যে সরিষার তেল, এটা কোথায় ব্যবহার করা হয় জানো? এটা হচ্ছে শাক সবজি আচার সংরক্ষণে ব্যবহার করা হয়। আর ভিনেগার তো তোমরা জানোই, এটার নাম হচ্ছে ভিনেগার। এটাও অনেক অশিক্ষিত মূর্খরা জানে না। ভিনেগার সব বুদ্ধিজীবী সাইজা বৈশা আছে, এক একটা গাধা আর গাধিনী। ঠিক আছে, ভিনেগার রে বেটা। এটা প্রিজারভেটিভ পড়ছি এসএসসি তে। কয়টা স্লাইড গেল? আচার সরিষার তেল দ্বারা প্রিজার্ভ করা হয়। হ্যাঁ, সরিষার তেল ইউজ করা হয়, এই যে লিখছি তো, সরিষার তেল দ্বারা আচার প্রিজার্ভ করা হয়। বা বিজুতে অনেক গ্যাপ গেছে, এখন কি করব? সমস্যা নেই, লবণের জন্য আচার বেশি দিন ভালো থাকে। হ্যাঁ, আরে হ্যাঁ রে বেটা, ওকে, লবণের জন্য অনেক ভালো থাকে। ওকে, কনফিউজ হয়ে যাইতেছে কোনটার জন্য কি, কোনটার জন্য কেমনে কি কাজ হয়, এক একটা অনেক কনফিউজ হয়ে যাচ্ছে। ওকে, এবার চলো আমরা প্রকারভেদে যাব, প্রিজারভেটিভস এর প্রকারভেদ। হ্যাঁ, প্রিজারভেটিভস এর প্রকারভেদে যাব আমরা। প্রিজারভেটিভস এর প্রকারভেদে যাব। প্রিজারভেটিভস মূলত, হ্যাঁ, প্রিজারভেটিভস মূলত হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, প্রিজারভেটিভস মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিমের মধ্যে আবার আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্টাল এবং কিলেটিং এজেন্ট। ঠিক আছে, তো চলো আমরা একটু প্রকারভেদটা দেখি। প্রিজারভেটিভস, হ্যাঁ, প্রিজারভেটিভস মূলত কত প্রকার? প্রিজারভেটিভস মূলত দুই প্রকার। হ্যাঁ, প্রিজারভেটিভস আমরা এক্সাম্পলে যাব। প্রিজারভেটিভস মূলত দুই প্রকার। হ্যাঁ, প্রিজারভেটিভ মূলত দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক, নামগুলো লিখলাম কিছুক্ষণ আগে, যেমন সরিষা, NaCl, তারপর হচ্ছে ভিনেগার, অ্যালকোহল, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। এরপর হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস, হ্যাঁ, বা জৈব রাসায়নিক বলতে পারো। তো এই কৃত্রিম প্রিজারভেটিভস আবার
আবার 3 প্রকার, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টাল, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল, একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। আমরা এগুলো নিয়ে স্টাডি করব। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টাল, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টাল, নামগুলো মনে রাখতে হবে তোমাদের। অ্যান্টিঅক্সিডেন্টাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কিলেটিং এজেন্ট, আরেকটা হচ্ছে কিলেটিং এজেন্ট। ঠিক আছে, সো কৃত্রিম হচ্ছে এই 3 প্রকার, কৃত্রিম হচ্ছে এই 3 প্রকার। ওকে, আশা করছি এখন ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো। প্রিজারভেটিভস 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম বা জৈব রাসায়নিক, হ্যাঁ, কৃত্রিম বা জৈব রাসায়নিক। তো জৈব রাসায়নিক ব্যাপারটা আসলে কি? জৈব রাসায়নিক মানে হচ্ছে এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরিকৃত প্রিজারভেটিভস, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টাল, হ্যাঁ। মাইক্রোবিয়াল এজেন্ট কি করে? যে ইস্ট, মোল্ডস, ব্যাকটেরিয়া এগুলোর হাত থেকে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রোধ করে। তারপর অ্যান্টিঅক্সিডেন্টাল মানে কি? এগুলো জাইমার অক্সিজেনের উপস্থিতিতে, হ্যাঁ, মানে মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়। যার মানে কি? যার মানে হচ্ছে খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা করে। আবার কিলেটিং মানে কি? ধাতব মৌলের মাধ্যমে, হ্যাঁ, খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করে। আমরা দেখবো যে কিভাবে ধাতব মৌলের মাধ্যমে এটা এই কাজটা করে, হ্যাঁ। মানে লিপিড, তেল বা চর্বি জাতীয় খাবারকে পচনের হাত থেকে রোধ করে কিলেটিং এজেন্ট, সেটা আমরা দেখবো। ইডিটি এর কনসেপ্ট আমরা এখান থেকে শিখবো। ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট, যেটা তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মে পড়ে এসেছো, মৌলের পর্যাবৃত্ত ধর্মে পড়ে এসেছো। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, বিএইচটি এগুলো পড়বো আমরা, এগুলো আমরা পড়বো। এগুলো আমরা পড়বো, হ্যাঁ। ওকে, তো আমরা একটা একটা করে সামনের দিকে আগাবো। আসো প্রিজারভেটিভস খাদ্য সংরক্ষণ কৌশলে প্রাইমারিলি দেখো খাদ্য নষ্ট হওয়ার কারণ কি কি। খাদ্য নষ্ট হওয়ার কারণ কি কি? দেখো, খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে বেশ কয়েকটা। একটা হচ্ছে দেখো জীবাণু দ্বারা পচন, বিভিন্ন ধরনের জীবাণুর মাধ্যমে পচন হয়, বিভিন্ন ধরনের জীবাণুর মাধ্যমে পচন হয়। খাদ্যদ্রব্য বিভিন্ন জীবাণুর মাধ্যমে পচন ঘটে, হ্যাঁ, জীবাণু দ্বারা পচন ঘটে। আবার এনজাইমের প্রভাবে অক্সিজেন দ্বারা জারণ বা বিযোজন। এই জন্যই কিন্তু দেখো এই জন্যই আমরা খাদ্যদ্রব্য নষ্ট যাতে না হয়, হ্যাঁ, নষ্ট, এই জন্যই প্রিজারভেটিভস ব্যবহার করি। প্রিজারভেটিভস আমরা এই জন্যই ব্যবহার করি যাতে পচন না হয়, হ্যাঁ। প্রিজারভেটিভস ব্যবহার করি, প্রিজারভেটিভস ব্যবহার করি, হ্যাঁ, ব্যবহার করি, প্রিজারভেটিভস ব্যবহার করি। কেন ব্যবহার করি বলো তো? প্রিজারভেটিভস কেন ব্যবহার করি? যাতে খাদ্যদ্রব্য নষ্ট না হয়, যেন খাদ্যদ্রব্য নষ্ট না হয়, হ্যাঁ, যেন খাদ্যদ্রব্য নষ্ট না হয়। প্রিজারভেটিভস এই জন্যই আমরা ব্যবহার করি, হ্যাঁ। তো জীবাণু দ্বারা পচন, এনজাইমের প্রভাবে অক্সিজেন দ্বারা জারণ কিংবা বিযোজন, ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বি জাতীয় খাবারের পচন, এবং পরবর্তীতে দেখবা কিলেটিং এজেন্ট এসে, কিলেটিং এজেন্ট পরবর্তীতে দেখবা এটা এক্সপ্লেইন করব। কিলেটিং এজেন্ট কি কাজ করে? ধাতব আয়নের প্রভাবে তৈল জাতীয় খাবারের পচন রোধ করে। কোন ধরনের এনজাইম আসবে? কিন্তু কিলেটিং এজেন্ট, হ্যাঁ, বা কোন ধরনের এজেন্ট? কিলেটিং এজেন্ট। এছাড়া আরো কিছু কারণ আছে, হ্যাঁ, আরো কিছু কারণ আছে। বিভিন্ন জীবাণু, কারা কারা? জীবাণু, জীবাণু বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? এই জীবাণুর কথা বললাম না, জীবাণু কারা? এই যে জীবাণুর কথা বলছে, এরা কারা? এরা হচ্ছে ধরো ব্যাকটেরিয়া, হ্যাঁ, তারপর ধরো ইস্ট, তারপর আরো কে? আরো ধরো মোল্ডস, হ্যাঁ,
তো এরা হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু। হ্যাঁ, এই জীবাণুর আক্রমণে খাদ্যদ্রব্য কিন্তু পচে যায় এবং এক মানে 30 থেকে অলমোস্ট প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খাদ্যদ্রব্য কিন্তু পচে যায়। হ্যাঁ, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খাদ্যদ্রব্য কিন্তু পচে যায়। হ্যাঁ, পচে যায়। হ্যাঁ হ্যাঁ পচে যায়। কখন পচে যায়? ধরো পচনের শর্ত, পচনের যদি শর্ত বলো, হ্যাঁ কি কি কারণে? এক হচ্ছে পানির উপস্থিতি পেলে, পানির উপস্থিতিতে খাদ্যদ্রব্য পচে যায়, পানির উপস্থিতিতে খাদ্যদ্রব্য পচে যায়। আবার তাপমাত্রা, তাপমাত্রা যদি হয় 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এটা পচনের জন্য অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে খাদ্যদ্রব্য পচে যায়। এটা হচ্ছে খাদ্য পচনের জন্য একদম অত্যানুকূল তাপমাত্রা, খাদ্য পচনের জন্য একদম অত্যানুকূল তাপমাত্রা। ঠিক আছে, তো দেখো ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, পচনের শর্ত হচ্ছে পানির উপস্থিতিতে খাদ্যদ্রব্য পচে যায় এবং তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে খাদ্যদ্রব্য পচে যায়। আশা করছি ব্যাপারটা তোমরা এখন বুঝতে পেরেছো। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের খাদ্য নষ্ট হবার কারণ, খাদ্য নষ্ট হবার কারণ। ঠিক আছে, খাদ্য নষ্ট হবার কারণ। এখন আমরা জানবো ওকে, এখন আমরা জানবো হচ্ছে এই যে এই তিনটা সম্পর্কে, অ্যান্টি অক্সিডেন্টাল, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং কিলেটিং এজেন্ট, কে কোন কাজটা করে। হ্যাঁ, তো দেখো আচ্ছা, এই যে প্রাকৃতিক প্রিজারভেটিভস, যেগুলো নাম বলছিলাম তোমাদেরকে, প্রাকৃতিক প্রিজারভেটিভস যেগুলো নাম বলতেছিলাম, প্রাকৃতিক প্রিজারভেটিভস। হ্যাঁ, প্রাকৃতিক প্রিজারভেটিভস হচ্ছে খাদ্য লবণ। হ্যাঁ, খাদ্য লবণ, এগুলোর এক্সাম্পল জানা থাকলেই চলবে। সরিষার তেল, চিনি, ভিনেগার বা অ্যালকোহল। খাদ্য লবণ কোথায় ব্যবহার করা হয় বলতো? খাদ্য লবণ কোথায় ব্যবহার করা হয়? যে আমরা বললাম খাদ্য লবণ ব্যবহার করা হয় হচ্ছে লোনা ইলিশ সংরক্ষণে। হ্যাঁ, লোনা ইলিশ সংরক্ষণে ব্যবহার করা হয়, সংরক্ষণে ব্যবহার করা হয়। সরিষার তেল, সরিষার তেল যেমন জ্যাম, জেলি, আচার। হ্যাঁ, আচার তো নাম শুনেছো তোমরা, তাই না? আচারের তো নাম শোনার কথা। তারপর ধরো তোমার হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ভেজিটেবল, মানে শাক সবজি, শাক সবজি এগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়, সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপর ধরো চিনি। হ্যাঁ, চিনির নাম শুনেছো তোমরা, সরি চিনির সংকেত তোমরা জানো, C12 H22O11, রাইট? ওকে, যেমন পিকলিং প্রক্রিয়ায় আচার সংরক্ষণে ব্যবহার করা হয়, সংরক্ষণে ব্যবহার করা হয়। হ্যাঁ, পিকলিং। আচ্ছা, ভিনেগার, ভিনেগার যেমন দেখো, ভিনেগার হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। এইটা, এটা নিয়ে আমরা সামনে অনেক স্টাডি করব। হ্যাঁ, ভিনেগারের উপর আলাদা একটা টপিকই আছে। হ্যাঁ, আলাদা একটা ক্লাসই হবে এটার উপর, আলাদা একটা ক্লাস হবে এটার উপর। ভিনেগার কেমনে খাদ্য সংরক্ষণ করে, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। হ্যাঁ, তারপর ভিনেগারের খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। তবে বেসিক জিনিসটা জেনে রাখো, CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। হ্যাঁ, CH3COOH হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস, কিন্তু ভিনেগারটা হচ্ছে আবার প্রাকৃতিক প্রিজারভেটিভস। ঠিক আছে, মাথায় রেখো, একটা নতুন জিনিস শেখাই, এটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস, এটা হচ্ছে প্রাকৃতিক। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা কৃত্রিম প্রিজারভেটিভস, ভিনেগার হচ্ছে একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। তো এমসিকিউতে যদি কখনো আসে একটু খেয়াল রেখো, কোনটা প্রাকৃতিক আর কোনটা কৃত্রিম, একটু খেয়াল রেখো। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস, আর ভিনেগার হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। কি মনে থাকবে না? তবে কিন্তু বেশ, এই চ্যাপ্টারটা কিন্তু বেশ মজার, তাই না? খালি শুধু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তে হয়, শুধু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তে হচ্ছে।
শুধু থিওরিটিক্যাল জিনিসপত্র তোমাদের পড়তে হচ্ছে। চ্যাপ্টারটাই এরকম। তো এবার আসো কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। আমরা তো প্রাকৃতিক জানলাম, তাই না? এবার আমরা কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস সম্পর্কে জানবো। কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস হচ্ছে 3 প্রকার: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টাল এবং হচ্ছে কিলেটিং এজেন্ট। বললাম কিন্তু তোমাদেরকে, তাই না? তো এদের ফাংশনটা আসলে কি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে, হ্যাঁ, which ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, এই সকল ক্ষতিকর অণুজীব থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করা, তাই না? ওকে, এইটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম। কারা? বিভিন্ন মাইক্রো অর্গানিজম। যেমন কারা? ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, এগুলোর আক্রমণ থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের কাজ। তার মানে কি? এরা কৃত্রিম প্রিজারভেটিভস। আমরা এক্সাম্পলে যাব। হ্যাঁ, বেসিক জিনিসটা একটু দেখো। জ্যাম কি? আয় হাই, বুঝো না জ্যাম কি? জেলি তো চিনো, তাই না? আচ্ছা আচ্ছা, নাই বুঝতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে সম্মানিত গাধা এবং গাধিনী নামে ডাকাই হবে, কিন্তু আমি শিখিয়ে দিব। তোমরা মোরব্বা, আচার, মানে গ্রামে কিভাবে বোঝায়, নিউট্রেলের নাম শুনেছো তো তোমরা, তাই না? ওই যে রুটির সাথে, ব্রেডের সাথে মিশিয়ে খাও। হ্যাঁ, প্রাকৃতিকভাবে আমরা কৃত্রিমভাবে আমরা কিন্তু এগুলো তৈরি করতে পারি। কিভাবে? যে থকথকে, তোমরা ইসে পড়েছো না, 11 জেলের নাম শুনেছো না তোমরা? যখন হচ্ছে তোমাদেরকে সল্ট ব্রিজ পড়ানো হয়, তড়িৎ রসায়নে সল্ট ব্রিজ পড়ানো হয়, আমরা 9 10-এও আমার মনে পড়েছো। এই জেলির মতো থকথকে জিনিস, ওটাই হচ্ছে জেলি। হ্যাঁ, জেলের মতো থকথকে জিনিস। আচ্ছা, কিভাবে বোঝায়? আচ্ছা, ওকে, আবার রিক্যাপ এক্সাম হবে। হ্যাঁ, ফাইনাল এক্সাম হবে আগের চ্যাপ্টারগুলোর। অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, খেয়াল করে দেখো, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট তার মানে কি? অক্সিডেশন কে ঘটায় বলো তো? অক্সিডেশন ঘটাই হচ্ছে জাইমান অক্সিজেন, তাই না? তাইলে জারণ ঘটায়, এটা হচ্ছে কি ঘটায়? অক্সিডেশন বা জারণ ঘটায়। তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে জারণ কিংবা মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়। জারণ কিংবা মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়, যার মাধ্যমে কি হয়? খাদ্যদ্রব্য পচন রোধ হয়। কারণ জারণ কিংবা মুক্তমূলক সৃষ্টিতে কি হয়? খাদ্যদ্রব্য পচে যায়, এটা সৃষ্টিতে বাধা দেয়। আর কিলেটিং এজেন্ট তো আমরা কিছুক্ষণ আগে পড়েই আসলাম, তাই না? দেখো, ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বি জাতীয় খাবারের পচন রোধ করে। ধাতব আয়নের প্রভাবে আমরা দেখবো এক্সাম্পল। কিলেটিং এজেন্টের কাজ কি? ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বি জাতীয় খাদ্যের পচন রোধ করে। হ্যাঁ, পচন রোধ করে। ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বি জাতীয় খাবারের পচন রোধ করে, এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। ওকে, এই জিনিসপত্রগুলো
সৈকত ভাই থাকলে একটা গালি দিত, তাই না? হ্যাঁ ফাইন, সুন্দর করে একটা গালি দিত, সেটা খুব ভালো লাগতো তোমাদের। স্লাইড এই তো কয়েকটা স্লাইড পড়ানো হয়েছে, খুব বেশি পড়ানো হয়নি, কয়েকটা স্লাইড পড়ানো হয়েছে, মাত্র কয়েকটা স্লাইড পড়াইছি। ওকে, তো এবার চলো আমরা একটা একটা করে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টাল এবং কিলেটিং এজেন্ট সম্পর্কে আরেকটু ডিটেইলে জানার চেষ্টা করি। ঠিক আছে, আরেকটু ডিটেইলে জানার চেষ্টা করি। প্রথমেই আমরা জানবো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের এক্সাম্পল গুলো। ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের এক্সাম্পল গুলো তোমরা অনেকেই এগুলো যদি সংকেত জানতে চাও, হ্যাঁ সংকেত জানতে চাও, আমি ক্লাস শেষে তোমাদেরকে একটা আমার তৈরি হ্যান্ড নোট দিয়ে দিব। সংকেতগুলো আসলে মুখস্থ করতে হবে না, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে বা সংকেত মুখস্থ করতে চাই, তাদের জন্য দিয়ে দিব। হ্যাঁ, তাদের জন্য দিয়ে দিব। ওকে, দেখো সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, হ্যাঁ সংকেত তোমরা চাইলে মুখস্থ করতে পারো। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম সরবেট, এগুলো সংকেত তোমরা সার্চ করলে পেয়ে যাবা। তো কেউ যদি চাও, বিজ্ঞানী, অনেক বিজ্ঞানী আছে, মাইক্রোবিয়াল বিজ্ঞানী যারা, ঠিক আছে, তাদেরকে আমি আমার হাতে তৈরি হ্যান্ড নোটের এই পুরো শীটটা তোমাদেরকে আমি গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, সেখান থেকে আমি 3টা শখ আজকে এইচডব্লিউ দিব তোমাদেরকে, 3টা শখ, যেহেতু এই জিনিসপত্রগুলো আসলে ম্যাক্সিমাম জিনিসপত্র একটু মুখস্থ টাইপের। হ্যাঁ, আমি 3টা শখ দিব তোমাদেরকে। তার মধ্যে শখ নাম্বার 1 মানে টেবিল নাম্বার 1, এটা আমি ক্লাসে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ওকে ফাইন। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, তো এদের কাজটা কি হচ্ছে? বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। ঠিক আছে, তো এক একটা অণুজীবের জন্য দায়ী। ঠিক আছে, কতগুলো দায়ী, ধরো ইস্টের জন্য, কতগুলো মোল্ডের জন্য, কতগুলো ব্যাকটেরিয়ার জন্য। হ্যাঁ, তো দুইটা জিনিস সেই ছক থেকে তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এক হচ্ছে আক্রান্ত অণুজীব যারা, আক্রান্ত অণুজীব যারা, হ্যাঁ আক্রান্ত অণুজীব, হ্যাঁ আর একটা হচ্ছে ব্যবহারের সর্বোচ্চ মাত্রা, ব্যবহারের সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা কত ppm পর্যন্ত ব্যবহার করতে পারবো আমরা। হ্যাঁ, যেমন দেখো, সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড, এটা এটা আক্রান্ত অণুজীব কি? মোল্ড ও ইস্ট। হ্যাঁ, মোল্ড ও ইস্ট, আর এটার ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 200 ppm পর্যন্ত, পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, ppm পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। ওকে, হচ্ছে পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, যেমন সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, এইটা হচ্ছে, দেখো আক্রান্ত অণুজীবটা কি এখানে? আক্রান্ত অণুজীবটা হচ্ছে শুধু মোল্ড। হ্যাঁ, এটার ব্যবহারের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 200 ppm পর্যন্ত। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে আসলে। যেমন এটা হচ্ছে আবার 200 থেকে 350 ppm পর্যন্ত সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন অণুজীব, বিভিন্ন অণুজীব হতে পারে। হ্যাঁ, বিভিন্ন অণুজীব হতে পারে। এটা হচ্ছে আবার 200 থেকে 350 ppm পর্যন্ত এটার গ্রহণযোগ্য মাত্রা। ঠিক আছে, এটার গ্রহণযোগ্য মাত্রা। ওকে, আবার অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আচার, চাটনি, এগুলো আচার, চাটনি আক্রান্ত অণুজীব। হ্যাঁ, এটা হচ্ছে 6 থেকে 10% পর্যন্ত ব্যবহারের সর্বোচ্চ মাত্রা। ঠিক আছে, 6 থেকে 10% হচ্ছে এটা গ্রহণযোগ্য মাত্রা।
ওকে, আচার চাটনি। ওকে, আবার আবার দেখো ক্যালসিয়াম প্রোপানয়েড বা বিভিন্ন প্রোপানয়েড সমূহ আক্রান্ত অণুজীব হচ্ছে ইস্ট এবং মোল্ড। ইস্ট মোল্ড 0.1 থেকে 0.3% পর্যন্ত, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, বুঝতে পারছো? আচ্ছা, এবার বিভিন্ন নাইট্রেট লবণ, হ্যাঁ, নাইট্রেট ও নাইট্রেট লবণ সমূহ, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট এবং সালফার, হ্যাঁ, এইটা আক্রান্ত অণুজীব হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ ও মাংস, হ্যাঁ, সামুদ্রিক মাছ এবং মাংস, হ্যাঁ, এটা 120 ppm পর্যন্ত, এটা গ্রহণযোগ্য মাত্রা 120 ppm পর্যন্ত, 120 ppm পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে 120 ppm পর্যন্ত। ওকে, 120 ppm পর্যন্ত। আর সালফাইড এগুলো হচ্ছে ইস্ট ও মোল্ড, আগের মতোই ইস্ট ও মোল্ডস 200 ppm পর্যন্ত। তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য এই পার্টটা, আর স্পেশালি এই নামটা তোমাদের মনে রাখতে হবে, নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, হ্যাঁ, নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এবং কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কাজ করে বা ফাংশন করে সেটা মূলত তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো তোমাদের জন্য এই দুইটা পার্ট মনে রাখতে হবে, হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো মোল্ডস আর ইস্ট, হ্যাঁ, এমনিতে মনে থাকবে 6 থেকে 10% হচ্ছে তোমার ভিনেগারের জন্য বা অ্যাসিটিক অ্যাসিডের জন্য, বাকি ম্যাক্সিমাম দেখো মোল্ড এবং ইস্ট। আর তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ওই যে আচার চাটনি, তারপর হচ্ছে দেখো সাইট্রিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন অণুজীবের জন্য ম্যাক্সিমাম 200 থেকে 350 বা 200 রেঞ্জের মধ্যে ব্যবহারের সর্বোচ্চ মাত্রা। আশা করছি এগুলো তোমরা মনে রাখতে পারবা। ওকে, আশা করছি তোমরা এগুলো মনে রাখতে পারবা। চলো এবার অ্যাডমিশনের আগে মুখস্থ করব। ওকে, আরে না, এখন থেকেই মুখস্থ করা শুরু করো। এবার চলো দারুণ একটা জিনিস তোমাদেরকে শেখাবো, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্টের ক্ষেত্রে। অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট এই জিনিসটা মনে রাখতেও পারো, না রাখলেও সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু লাগবে, হ্যাঁ লাগবে। বেসিক্যালি এইটুকু মনে রাখতে হবে। আর এই পাশে যা দেখতেছো লোহা, এইচ, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট হচ্ছে এ, এলটা হচ্ছে লিপিড, এইচটা হচ্ছে হাইড্রোজেন, ওটা হচ্ছে অক্সিজেন। এবার তো বুঝতে পারছো? আসো, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্টের কাজ কি? চর্বি বা লিপিড অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মুক্তমূলক সৃষ্টি করে, হ্যাঁ, যা অ্যান্টিঅক্সিডেন্ট অণু শোষণ করে পচন রোধ করে। আমরা পড়েছিলাম না, মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়, জারণ সৃষ্টিতে বাধা দেয়। কিভাবে অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, হ্যাঁ, দেখো এই যে চর্বি বা লিপিড অণু থেকে খাদ্যদ্রব্যকে পচন রোধ করে, সেটা আমি এখন তোমাদেরকে শেখাবো। জাস্ট 3-4টা বিক্রিয়া মনে রাখতে হবে, হ্যাঁ, 3-4টা বিক্রিয়া মনে রাখতে হবে। মানে মুক্তমূলক সৃষ্টি হইলে কি হবে? খাদ্যদ্রব্য পচে যাবে। তোমার কাজ হচ্ছে মুক্তমূলক সৃষ্টি হইতে দেওয়া যাবে না। মুক্তমূলক সৃষ্টি হলে খাদ্যদ্রব্য পচে যাবে, তোমার কাজ হচ্ছে মুক্তমূলক সৃষ্টি হইতে দেওয়া যাবে না। ওকে, তো চলো বিক্রিয়া একটু দেখি। এটা হচ্ছে লিপিড, হ্যাঁ, এটা হচ্ছে লিপিড অণু,
লিপিড অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে, হ্যাঁ, লিপিড ফ্রি রেডিক্যাল আর HOO অণু তৈরি করে, HOO অণু তৈরি করে। তাহলে মুক্তমূলক তৈরি হয়ে গেল। আবার ওটাকে অক্সিজেন দ্বারা আমরা জারণ করব, ঠিক আছে, অক্সিজেন দ্বারা আবার আমরা জারণ করব, তখন কি তৈরি হয়ে যায়? লিপিড অক্সিজেন, অক্সিজেন আবার ফ্রি রেডিক্যাল, আবার ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যায়। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেওয়া। মুক্তমূলক যখন সৃষ্টি হচ্ছে, খাদ্যদ্রব্য পচন হয়ে যাচ্ছে, আমাদের কাজ হচ্ছে পচন রোধ করা, ঠিক আছে। ওকে, এবার আসো, আবার ওই লিপিড অক্সিজেন, অক্সিজেন ফ্রি রেডিক্যাল LH এর সাথে বিক্রিয়া করে, LH এর সাথে বিক্রিয়া করে LOOH তৈরি করে, ঠিক আছে। দেখো LOOH আবার লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে ফেলে, আবার লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে ফেলে, বুঝতে পারছো? এখন LOOH অর্থাৎ লিপিড অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন, এটা আবার বিক্রিয়া করে যেটা করে, আবার লিপিড ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং সে প্রথমে HOO তৈরি করে। দেখো বারবার আমাদের অসুবিধাটা কি, দেখো এই ফ্রি রেডিক্যাল কিন্তু তৈরি হচ্ছে, এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, দেখো ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, তাই না? এবার আমরা যে কাজটা করব, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্টকে নিয়ে আসবো, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্টকে ওই লিপিড ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া ঘটাবো, লিপিড ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া ঘটাবো, তখন স্থায়ী লিপিড অণু তৈরি হবে এবং ফ্রি রেডিক্যাল আর তৈরি হইতে পারবে না। তখন কি হয় দেখো, তখন স্থায়ী লিপিড অণু তৈরি হবে, এটা হচ্ছে স্থায়ী লিপিড অণু, আর অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট মুক্ত হয়ে যায়। এই যে যেটা তৈরি হইলো, এটা কিন্তু একটা স্থায়ী লিপিড অণু। এটা কি? এটা হচ্ছে একটা স্থায়ী লিপিড অণু, লিপিড অণু, আর এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট। তাহলে দেখো তো এখন কি আর মুক্তমূলক আছে? না। যখনই আসলো তখনই দেখো মুক্তমূলক সৃষ্টিতে বাধা দিল, আর কিন্তু মুক্তমূলক নাই। এখন কি হয়েছে? এখন কিন্তু খাদ্যদ্রব্য আর পচবে না। তাহলে ফাংশনটা কি বুঝতে পারছো? লিপিড অণু জারণ হইল, জারণের মাধ্যমে কি হয়? মুক্তমূলক তৈরি করতেছে। মুক্তমূলক তৈরি হইলে কি হবে? মুক্তমূলক সৃষ্টি করে, এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মুক্তমূলক সৃষ্টি করতেছে, এই যে মুক্তমূলক, এটা কি? এটা হচ্ছে মুক্তমূলক, এটা হচ্ছে মুক্তমূলক, বুঝতে পারছো? এই মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেওয়াটাই হচ্ছে এজেন্টের কাজ। মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেওয়াটাই হচ্ছে এজেন্টের কাজ। তাহলে এবার এজেন্ট দেখো সেই কাজটাই কিন্তু করছে, দেখো এজেন্ট সেই কাজটাই করছে, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট এসে সেই কাজটাই কিন্তু করছে, বুঝতে পারছো? এও সংক্ষেপে মনে রাখতে পারো, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, আওয়া অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, এবং এর মাধ্যমে খাদ্যদ্রব্য পচন থেকে রোধ পায়। এটা কি করবা জানো? এটা বারবার লিখবা, এটা বারবার লিখবা, বাসায় যদি লিখো এটা, তাহলে দেখবা তোমাদের এটা মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বারবার লিখবা, দেখবা এটা মুখস্থ হয়ে যাচ্ছে। বারবার লিখবা, এটা দেখবা তখন মুখস্থ হয়ে যাচ্ছে তোমাদের। আমরা এক্সাম্পলে যাব, হ্যাঁ এক্সাম্পলে যাব, এক্সাম্পলে যাব। ফাইন, এই স্লাইডটাকে মনে রাখবো, আবার বুঝান, আসো আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং লেভেলের জিনিসপত্র। হ্যাঁ, তো চাইলে মনে রাখতে পারো, কিন্তু আমি শিখাই দিলাম, ঠিক আছে? দেখো এই যে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল মানেই হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যালের মানেই হচ্ছে মুক্তমূলক। তো অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট কি কাজ করে? মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়, হ্যাঁ মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেয়। তাইলে ওর কাজটা যে মুক্তমূলক সৃষ্টিতে বাধা দেওয়া, সেটা কি এই পার্টে বুঝছো? এই পাশে মুক্তমূলক যে সৃষ্টি হচ্ছে জারণের মাধ্যমে, সেটাও তো বুঝতে পারছো। তেল বা লিপিড অণুর সাথে অক্সিজেন জারণ বিক্রিয়ার মাধ্যমে কি করে? এই যে মুক্তমূলক সৃষ্টি করে। আমরা যদি এজেন্ট হই, তুমি আমি আমরা সবাই এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট। তাহলে আমাদের কাজটা কি? ওই মুক্তমূলক তৈরি আমি হতে দিব না। আসো এজেন্ট, স্থায়ী লিপিড অণু তৈরি করলাম, দেখো
এখন কিন্তু আর মুক্তমূলক নাই। এবার বুঝতে পারছো? সহজ করে বুঝো, সহজ করে বুঝো। এইটুকু হচ্ছে বেসিক, এইটুকু হচ্ছে বেসিক, আর বাকি জিনিসপত্রগুলো হচ্ছে অ্যাডভান্স। এবার আসো, এদের এক্সাম্পল লাগবে না? অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্টের এক্সাম্পল লাগবে না? লাগবে তো, তাই না? যেমন বিএইচএ, বিএইচটি নাম শুনেছো না? বিএইচএ, বিএইচটি নাম শুনেছো তো, তাই না? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোলের নাম শুনেছো না? ওকে, তারপর টিতে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, টিবিএইচকিউ, এগুলো নাম শোনার কথা তো। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এই চ্যাপ্টারটা একটু কঠিন, হ্যাঁ একটু কঠিন, কিন্তু একটু ডিটেইলে পড়তে হবে তোমাদের, হ্যাঁ একটু ডিটেইলে পড়তে হবে, ডিটেইলে পড়লে বেশ সহজ। এবার আসো, কৃত্রিম রাসায়নিক প্রিজারভেটিভস, এক হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী আর একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী। হ্যাঁ, মুক্তমূলক শোষণকারী। অক্সিজেন শোষণকারী কোনগুলো? বিভিন্ন ভিটামিন, সালফাইড সমূহ অক্সিজেন শোষণকারী, এরা কি করে? এরা অক্সিজেন শোষণ করে ফেলে। আর মুক্তমূলক শোষণকারী যারা, মুক্তমূলক শোষণকারী যে হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, হ্যাঁ এরা টিবিএইচকিউ। পরের পেজে এগুলো ডিটেইলে তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো ডিটেইলে পড়াচ্ছি, ডিটেইলস নেক্সট পেজ। এগুলো জাস্ট মাথায় রাখতে পারো, আমি ডিটেইলে পড়াচ্ছি এগুলো। মুক্তমূলক শোষণকারী, হ্যাঁ ভিটামিন সি, ভিটামিন ই, হ্যাঁ ভিটামিন সি, ভিটামিন ই এগুলো মনে রাখতে পারো, এবং সালফাইড লবণ সমূহ, ভিটামিন সি, ভিটামিন ই, বিভিন্ন ভিটামিন সমূহ। হ্যাঁ আয়শা সিদ্দিকা, এই স্লাইডটা হচ্ছে ফ্রি রেডিক্যাল রিলেটেড একটা টপিক। জৈব যৌগ সম্পর্কে বেসিক একটা আইডিয়া থাকলে মোটামুটি এটা বুঝতে পারবা, কিন্তু অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ এইটার উপর একটা টেবিল তোমাদেরকে আমি দিব আজকে, টেবিল দিব এটার উপরে, এটার উপর একটা টেবিল দিব তোমাদেরকে। হ্যাঁ এটার উপর তোমাদেরকে একটা টেবিল দিব। ওকে, খুব দারুণ একটা টেবিল দিব তোমাদেরকে, দেখো এই টপিকটা একদম পানি পানি হয়ে যাবে। এই যে অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্টের, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্ট, ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্টাল এজেন্টের উপর একটা টেবিল দিব তোমাদেরকে। হ্যাঁ ওই যে তোমার বললাম না যে বিএইচএ, বিটা হাইড্রক্সি, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, হ্যাঁ এগুলোর উপরে তোমাদেরকে একটা শক দিব আমি। হ্যাঁ তোমাদেরকে একটা টেবিল দিব, টেবিল থেকে তোমাদের কাজটা কি? নামগুলো মনে রাখা শুধু, আর সেখানে আমি সবগুলোর জন্য শর্টকাট ট্রিক্সও দিয়ে দিব। শর্টকাট ট্রিক্সও দিয়ে দিব সেখানে, যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। যেমন এই যে মুক্তমূলক শোষণকারীর শর্টকাট ট্রিক্স কি জানো? বিবিটা প্রেগনেন্ট, প্রেগনেন্ট। তারপর অক্সিজেন শোষণকারীর জন্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং এই যে অক্সিজেন শোষণকারীর জন্য, এইটা শর্টকাট টেকনিক কি? অক্সিজেন শোষণকারী হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, আমি ক্লাস শেষে দিয়ে দিব। আর তোমার হচ্ছে মুক্তমূলক শোষণকারী হচ্ছে বিবিটা প্রেগন্যান্ট, বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ, এগুলো অ্যাকচুয়ালি। হ্যাঁ প্রাকৃতিক আছে সেটা হচ্ছে ইসিবি সেতু, আর কৃত্রিম আছে হচ্ছে ভাবিদের ভাইয়ের প্রতি টান। প্রাকৃতিক আছে ভাবিদের ভাইয়ের প্রতি টান, এগুলো দিব ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিব। এগুলো আসলে অনেক মানে একে একে বোঝানোর কিছু নাই,
তবে সংকেত মুখস্থ করা লাগবে না, আমি সংকেতগুলো একটু দেখাই দিচ্ছি তোমাদের। সংকেতগুলো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, শুধু যেটা মনে রাখবা, এই যে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিচল, এটা হচ্ছে BHA এর পূর্ণরূপ, এটুকু মনে রাখলেই চলবে। এবং এটা যে মুক্তমূলক শোষণকারী একটা অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, এটা মনে রাখলেই চলবে। আবার BHT বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এটা মনে রাখলেই চলবে, এটা যে একটা অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট এবং মুক্তমূলক শোষণকারী, এটা মনে রাখলেই চলবে। TBHQ, হ্যাঁ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, হ্যাঁ, এটা যে একটা অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, এটা মনে রাখলেই চলবে। হ্যাঁ, তারপর প্রোপাইল গ্যালেট, মানে সংকেত মুখস্থ করা জরুরি না, হ্যাঁ, সংকেত জরুরি নয়, তবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা তারা একটু চাইলে মনে রাখতে পারো, খুব দারুণ দুইটা সংকেত তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে EDTA, ইথিলিন ডাইঅ্যামিন, যেটা হচ্ছে কিলেটিং এজেন্টের মধ্যে। কিলেটিং এজেন্টের কাজ কি বলতো? কিলেটিং এজেন্টের কাজ হচ্ছে ধাতব আয়নের সাহায্যে, ঠিক আছে, অলরেডি কিন্তু তোমাদেরকে এটা দেখিয়েছি, কিলেটিং এজেন্টের কাজ দেখিয়েছি না? দেখিয়েছি। ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বি জাতীয় পদার্থের পচন রোধ করা, ধাতব আয়নের প্রভাবে, হ্যাঁ, ধাতব আয়নের প্রভাবে। আসো, ধাতব আয়নের প্রভাবে এক্সাম্পলের মাধ্যমে তোমাদের জিনিসটা আসলে বুঝাবো। কিলেটিং এজেন্ট কারা? ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বি জাতীয় খাবারের পচন রোধ করা, ঠিক আছে, এটা হচ্ছে কিলেটিং এজেন্টের কাজ। সবথেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট কি জানো? EDTA, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। এটা সংকেতই তোমাদেরকে এখন শেখাবো। হ্যাঁ, ওকে, আমরা এটা একটা ডেফিনেশন জানতে পারি। হ্যাঁ, আমরা একটা সুন্দর ডেফিনেশন দিতে পারি। খাদ্যবস্তু মধ্যস্থ বিভিন্ন অবস্থান্তর ধাতুর, হ্যাঁ, খাদ্যবস্তুর মধ্যে বিভিন্ন অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু কারা বলতে পারবা? অবস্থান্তর ধাতু হচ্ছে যারা ডি ব্লকভুক্ত মৌল এবং তার স্থিতিশীল আয়নে D1 থেকে D9 পর্যন্ত থাকবে। খাদ্যবস্তুর মধ্যে বিভিন্ন অবস্থান্তর ধাতু সন্নিবেশ বন্ধন দ্বারা কিন্তু যুক্ত থাকে, তাই না? বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়নকে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে ব্যবহার করা হয়, তাকে কিলেটিং এজেন্ট বলে, কিলেটস বলা হয়। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্মে তোমাদের জানা থাকার কথা। এক্সাম্পল দিলে বুঝতে পারবা। দেখো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, হ্যাঁ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, আমরা এক্সাম্পলে যাব। হ্যাঁ, সন্নিবেশ সংখ্যার নাম শুনেছ? তোমরা কি সন্নিবেশ সংখ্যার নাম শুনেছ কখনো? সন্নিবেশ সংখ্যার নাম শোনার কথা। ইথিলিন ডাইঅ্যামিন, হ্যাঁ, EN দ্বারা প্রকাশ করা হয়, ইথিলিন ডাইঅ্যামিন। হ্যাঁ, দেখো তো, ডাইঅ্যামিন। ইথিলিন মানে হচ্ছে এই যে এরকম CH2 বন্ড CH2, ডাইঅ্যামিন মানে এখানে NH2 আর এখানে হচ্ছে NH2। এবার
এই যে এখানে যে লন পেয়ার ইলেকট্রন থাকে দেখো, এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে কি হয়, এই লন পেয়ার ইলেকট্রন দিয়ে তখন এ দুই পাশে দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। এইটা দিয়ে সন্নিবেশ বন্ধন, ওইটা দিয়ে সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনটা আসলে কি? সন্নিবেশ বন্ধন মানে হচ্ছে একটা পরমাণু শেয়ার করবে, দুজনেই ভোগ করবে। এখানে যে কেন্দ্রীয় ধাতব পরমাণুটা থাকে, খেয়াল করে দেখো, এখানে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে, ধরলাম এম, এই লিগ্যান্ডগুলোর সাথে এটা সন্নিবেশ বন্ধন গঠন করে এভাবে। ঠিক স্ট্রাকচারটা এরকম হয়। ঠিক আছে, এই যে সন্নিবেশ বন্ধন সাইনটা হচ্ছে এরকম, বুঝতে পারছি? এই যে বললাম না যে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয় এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু, আর এইটাই হচ্ছে সেই ধাতব আয়নের প্রভাবে তৈল চর্বি জাতীয় খাবারের পচন রোধ করে। এইটাই সেই ধাতব আয়ন। এই যে এটা মাঝখানে থাকা, এটা হচ্ছে ধাতব আয়ন। জটিল যৌগের নাম শুনেছো না তোমরা? এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। তোমাদেরকে ইডিটি এর গঠনটা দেখাই, দেখো। ইডিটিএ পরীক্ষাগারে ব্যবহৃত সব থেকে বহুল ব্যবহৃত কিলেটিং এজেন্ট। ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। অ্যাসিটেট, হ্যাঁ, টেট্রাঅ্যাসিটেট। আসো ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিনটা আমরা আগে একটু দেখি। ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিনটা তো বুঝতেই পারছি, CH2 বন্ড CH2 বন্ড N, তাই না? বন্ড N। এবার N এর দুটো হাত নিশ্চয়ই, N এর দুটো হাত। আর লন পেয়ার ইলেকট্রন তো এখানে আছেই, লন পেয়ার ইলেকট্রন তো এখানে আছেই, তাই না? লন পেয়ার ইলেকট্রন তো এখানে আছেই। ধরো এটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন কিন্তু হয়ে গেল। ইথিলিন ডাইঅ্যামিন হয়ে গেল। অ্যাসিটেট আসছে কই থেকে? অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে দেখো CH3COOH। এখান থেকে ধরো একটা হাইড্রোজেন যদি রিমুভ হয়ে যায় তাহলে একটা হাত ফাঁকা হয় নিশ্চয়ই। তুমি যেখানে 2 করো তাহলে একটা হাত ফাঁকা হবে। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট আসছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট আসছে, তাহলে টেট্রা অ্যাসিটেট। তাহলে দেখো CH2 COOH, রাইট? CH2 COOH দুইটা, এর হবে কয়টা? চারটা। CH2 COOH, CH2 COOH। হ্যাঁ, দেখো আলটিমেটলি দেখো টেট্রা না, চারটা অ্যাসিটেট। তাহলে এই কমপ্লিট জিনিসটাই হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। চারটা অ্যাসিটেট, চারের জন্য তো টেট্রা, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। বুঝতে পারছো? এবার চারপাশে চারটা মূলক কিভাবে যুক্ত হবে? একটা করে হাইড্রোজেন চলে যাবে, এখানে একটা নেগেটিভ আয়ন তৈরি হবে। একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা করে হাইড্রোজেন চলে যাবে, হ্যাঁ, একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা করে নেগেটিভ আয়ন তৈরি হবে। একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা করে নেগেটিভ আয়ন তৈরি হবে। বুঝতে পারছো? নেগেটিভ আয়ন তৈরি হবে, তখন কি হবে? এই জায়গাগুলোতে আসে এই ধাতব আয়ন সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এখানে একটা ধাতব আয়ন সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এখানে একটা ধাতব আয়ন সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এখানে একটা ধাতব আয়ন সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এখানে একটা ধাতব আয়ন সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এই জন্যই বলা হচ্ছে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন, চারটা সন্নিবেশ বন্ধন দ্বারা ধাতব আয়নকে আবদ্ধ রাখতে ব্যবহার করা হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে একটা কিলেটিং এজেন্ট। বুঝতে পারছো? গাধার দল তো মনে হয় বুঝতে পারো না, তাই না? যে সকল গাধারা আসো, গাধাদের বোঝার কথা না। ঠিক আছে, গাধার দলরা বুঝতে পেরেছো? যারা গাধা আসো বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবকিছু মনে রাখতে হবে। হ্যাঁ, আয়শা সিদ্দিকা কি হয়েছে? কি বুঝতে পারো নাই আপু? কোনটা বুঝতে পারো নাই? ইডিডিএ 6টা কোন দিক থেকে? এই যে এখানে একটা লন পেয়ার ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন আছে না? বুঝো নাই? ধরো ইডিটিএ তখন আলটিমেট জিনিসটা কি দাঁড়ায় দেখো, বুঝায়। ধরো এই জিনিসটা অনেকটা এরকম হতো, ধরো জিনিসটা দেখতে এরকম। ইডিটিএ 6টা যে বলতেছো না,
সি ডাবল ও মাইনাস সি ডাবল ও মাইনাস সি ডাবল ও মাইনাস সি ডাবল ও মাইনাস, আর এই যে লন পেয়ার ইলেকট্রন, আর এই চারটা টোটাল 6টা। সন্নিবেশ সংখ্যা কত ইডিটি এর? মানে ষষ্ঠ দন্তি লিগ্যান্ড হচ্ছে এটা, বুঝতে পারছো? যারা লিগ্যান্ড পড়েছো, লিগ্যান্ড 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করে, একটা দুইটা তিনটা চারটা, এই যে লন পেয়ার ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, বুঝতে পারছো? এই যে এখানে দুইটা কেন, এই যে এটা দুইটা লন পেয়ার ইলেকট্রন দিয়ে দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করবে, আর এখানে কি কাজ করলাম, দুইটা হাইড্রোজেন চলে গেছে, তাই বুঝছো নাই? গাধিনীরা বুঝছে, গাধারা বুঝে নাই। আচ্ছা, আর ওয়ান ওকে, আবার বুঝাই দেখো। ইথিলিন ডাইঅ্যামিন একটা হচ্ছে কিলেট যৌগ, কিলেটিং এজেন্ট, এটা হচ্ছে একটা কিলেট যৌগ বা কিলেটিং এজেন্ট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। হ্যাঁ, দেখো এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে ধাতব আয়নের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতে হেল্প করা। আমি তখনই সন্নিবেশ বন্ধন তৈরি করব যখন আমার দান করার ক্ষমতা থাকবে। এরা লিগ্যান্ড হিসেবে কাজ করে, অ্যাকচুয়ালি লিগ্যান্ড, দাতা পরমাণু হিসেবে কাজ করে। যারা দান করে বা দাতা পরমাণু তারা লিগ্যান্ড। হ্যাঁ, ফাইন, বুঝছি। এই তো ফাইন, এই তো ভাষা লিখতে হবে, এগুলো লিখতে হবে, নতুন টপিক তো, এগুলো লিখতে হবে, এগুলো লিখে লিখে পড়তে হবে। ফাঁকিবাজি তো সারা বছর করছো, এসব অ্যাডভান্স জিনিসপত্র অ্যাডমিশনের জন্য তো লাগবে। সারা বছর ফাঁকিবাজি করলে তো হবে না, শুধু মুখস্থ কইরা যাব। এসব জিনিসপত্র শিখতে হবে। মৌলের পর্যাবৃত্ত ধর্মে এটা আছে, লিগ্যান্ড আছে, সন্নিবেশ বন্ধন আছে, জটিল যৌগ আছে, এটাই তো শিখাইলাম। আবার কিলেটিং যৌগ আছে, কিলেটস আছে সেখানে। তো দেখো এখানে কি হচ্ছে, ইথিলিন, এই যে CH2 সমগোত্র শ্রেণীর মধ্যে 9 10-এ পড়ছো না? আজকে আমি পড়াইছি কোন একটা ব্যাচে জানি। ইথিলিন ডাইঅ্যামিন মানে কি, দুইটা অ্যামিন থাকবে, শেষ, ইথিলিন ডাইঅ্যামিন। ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। তাহলে ভাগ করো, ইথিলিন ডাইঅ্যামিন, চারটা অ্যাসিটেট যুক্ত করতে হলে চারটা হাত ফাঁকা করতে হবে। হাইড্রোজেন 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 সরায় দাও, NH2 ছিল, N হয়ে গেছে। তো লন পেয়ার মানে কি, বন্ধন গঠন করতে পারে। আবার এই দুইটা হাতে অ্যাসিটেট যুক্ত হয়েছে, অ্যাসিটেট আয়ন যুক্ত হয়েছে, CH2 C ডাবল মাইনাস। মাইনাস কেন, হাইড্রোজেন সরাই দিছি তাই। খুব সহজ, সিম্পল। অ্যাডমিনিস্ট্রেশনটা আবার কি, ফাইন। তো আজকে এটাই ছিল লাস্ট স্লাইড, কিলেটিং এজেন্ট। সো প্রথম থেকে চলো একটু রিভাইজ করাই দিই কি কি পড়াইলাম। আমি কয়েকটা চার্ট দিব তোমাদেরকে। খাদ্য নিরাপত্তা, একদম বাংলা কথাবার্তা ছিল। খাদ্য নিরাপত্তা 1 2 3 ছিল, ভিত্তি ছিল 3টা। প্রিজারভেটিভস কি, প্রিজারভেটিভস এর প্রকারভেদ, প্রাকৃতিক প্রিজারভেটিভস, খাদ্য নষ্ট হওয়ার কারণ দেখেছি, প্রাকৃতিক প্রিজারভেটিভস এর এক্সাম্পল, কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, তারপর অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্ট, একটা বিক্রিয়া পড়াইলাম, অ্যান্টিঅক্সিডেন্টাল এজেন্টের এক্সাম্পল টেবিল দিব এখান থেকে, কয়েকটা নাম, তারপর কিলেটিং এজেন্ট, তারপর ক্লাস শেষ। তো দ্যাটস ইট। অনেক কিছু পড়া ফেলছো কিন্তু একটা ক্লাসে। হ্যাঁ, ব্যাকিউট দেন। সো বাসায় পড়বা, লিখবা, না হলে কিন্তু এগুলো পারবা না। বাসায় পড়বা এবং লিখবা। তো বুঝছো তো না, চ্যাপ্টারটা নিজে নিজে পড়তে গেলে পারতা, কিন্তু এভাবে গুছায় পড়তে পারতা না। তোমার কাজ হচ্ছে গুছায় দেওয়া, এভাবে গুছায় কিন্তু অন্য কোথাও আসলে পড়তে পারবা না। ঠিক আছে? সো ফুল সিলেবাস পড়ছো, যতটা সাপোর্ট দরকার আমি তোমাদেরকে দিব। ক্লাস শেষ করব, আমার নোট দিয়ে দিব তোমাদেরকে, কিছুক্ষণ পর তোমাদেরকে নোট দিচ্ছি। ঠিক আছে? সেখান থেকে দেখবা, আশা করছি পুরো জিনিসটা তোমাদের অনেকখানি রিভাইজ হয়ে যাবে। ডিডিটি মানে হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, নাকি ট্রাইক্লোরো ফেনল, ফেনল ফেনল। আচ্ছা ফাইন, ডিডিটি ভাই পারে না, আবার এয়ার ভাই। আচ্ছা আচ্ছা, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, হ্যাঁ এরকমই হওয়ার কথা। হ্যাঁ বুঝতে পারছি, ফাইন। একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস ছিল, তারপরে এই জিনিসপত্রগুলো তোমাদের পড়তে হবে। সুপার ক্লাস আবার দেখা হচ্ছে, আবার জটিল জটিল অ্যাডভান্স জিনিসপত্র পড়াবো। সো আল্লাহ হাফেজ। হ্যাঁ।